হ্যাঁ। আপনার বাসাটা কি সুন্দর! ও চারিদিকে সত্যি। পাখির ডাক, গাছপালা, ফুল মানে আমি অনেক। আমি অ্যাকচুয়ালি পাখি কি যে ভালোবাসি। আমার আগে একটা পাখি ছিল, ময়না পাখি। ও তো রীতিমতো কথা বলতো। আপনার নাম ধরে ডাকতো না কিসে? নাম ধরে না, আমার ছেলের নাম বলতো। ও বলতো কি, অনিক কই, অনিক কই। আবার নিজেই বলতো অনিক তো নাই। তারপরে যদি কোনো মেহমান গেস্ট আসে, ও বলবে, এই ওকে পানি দাও। আচ্ছা, অনেক কই আসলে একটু বলেন অনিক তো। অ্যাকচুয়ালি এখন ও ক্যানাডায়। ও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ও ওয়াটারলু ইউনিভার্সিটিতে গেছিল, এবং ওখানে ও খুব ভালোভাবে পাশ করেছে। এখনও ওখানেই সেটেল, ওখানে বাড়ি আচ্ছা, টাড়ি এইসব কিনেছে। ব্যাপারে অনেক আলাপ হবে, কিন্তু আমি আপনাকে আজকে আমার জীবনের একটা ইনফরমেশন দিব। হ্যাঁ, আমার বয়স যখন 3 বছর, হ্যাঁ, আমি তখন ঘোষণা দিয়েছিলাম বড় হয়ে আমি ববিতাকে বিয়ে করব। এই গল্পটা আপনাকে আমি বলতে চাই, তার আগে আমি একটু ওপেনিং একটু দিয়ে আসি। হ্যাঁ। আহ, তার নাম ফরিদা আক্তার ববিতা। তিনি 4.5 দশক ধরে বাংলাদেশের মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, প্রেমের আবেগে ভাসিয়েছেন। সম্প্রতি বাংলাদেশের সরকার তাকে 21 পদকে ভূষিত করে সম্মানিত করেছেন। কথাচলকের আজকের বিশেষ পর্ব, ঈদের দিন ঈদ আড্ডা দেব আমরা ফরিদা আক্তার ববিতার সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বাসায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই, হ্যাঁ। ঈদের দিন আসলে কি করেন? ছেলে ঈদের কানাডায় থাকে কেবলই বলছিলেন। ক্যানাডায় থাকলে তো আমি অনেক, মানে আমার ছেলে, ওদের ওদের আবার ঈদের দিন কোনো অফিসিয়াল ছুটি নাই। ওকে অফিস করতে হয়। তো আমি করি কি, আমি বলি যে বাবা তুমি অফিস করো, আমি রান্না করি। আমি আবার সেই ও যা যা খেতে ভালোবাসে, পোলাও, কোরমা, রোস্ট, সেমাই টেমাই, এগুলো সব পাকাই। ও আবার মা ছেলে একসাথে বসে খাই। ও আবার খুব বলে যে আম্মা কী সুন্দর রান্না তোমার। আমি তো আগে রাঁধতে পারতাম না, রান্নাটা শিখেছি আমার ছেলের জন্যে। এবার তো দেশে আছেন, দেশে বোনদের সাথে এইবার করেছেন। দেশে যেটা করব সেটা হচ্ছে, অনেককে অনেক মিস করব। তারপরেও এখানে প্রথমে আমি, আমার বোন চম্পা, আমার ভাগনা ভাগ্নি সবার সাথে ঈদের দিন দেখা হবে। সবার আগে বড় আপাকে গিয়ে পায়ে হাতে সালাম করব। আর আরেকটা মজা হলো, আমাদের মধ্যে ওই ঈদের সালাম মানে ঈদি, ঈদি পেতে হবে সব ভাগনা বড় আপা ভাগ্নিরা। সুচন্দা আপা কি আপনাকে ঈদি দেয় এখনো? হ্যাঁ, ও তো একমাত্র বড় ফ্যামিলির মধ্যে। তো ও বলে যে আমার শুধু আমি কারো কাছ থেকে পাই না, কিন্তু আমাকেই সবাইকে দিতে হয়। তো ওকে সালাম করি, ও ঈদি দেয়। চম্পা আমাকে সালাম করে, আমার ভাগনা ভাগ্নি সবাই যারা আছে। আর তারপরে আমাদের সব খাওয়া দাওয়া, এই ওই, এক একজনের বাড়িতে এক একটা জিনিস রান্না হয়। তো সেই রান্না করে সেগুলো আমরা খাই। হ্যাঁ, এগুলো আবার আর একদিন আর এক বোনের বাসায়, আর একদিন আমার বাসায়, এইভাবে ঈদ যাপন করি। আর তার বাইরে যেটা করি সেটা হচ্ছে, ঈদের দিন আপনি জানেন আমার অনেক ভক্ত আছে। তো আমি একজন এখানে বসে আছি আপনার ভক্ত। আপনিও ভক্ত। আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, আপনি যদি আমাকে ওহো, প্রশ্নটা করেন আমি আপনাকে জবাবটা দেবো কি আরে ঘটনা ছিল সেটা। আচ্ছা আচ্ছা, এটা বলে নি তারপরে বলছি। তো ঈদের দিন হয় কি, সব ভক্তরা ফুল টুল নিয়ে আসে দেখা করতে। অন্য দিন তো আমি বাসায় ঢুকতে দেওয়া অসুবিধা। ঈদের দিন সবার জন্যে দরজা খোলা আছে। ওরা আসে, গল্প করে, ওদেরকে সেমাই খাওয়াই, এই ওই, এইসব নিয়ে আমার ভালো সময় কাটে। এই ঈদের দিন আশা করি এইবার ঈদটাও খুব মজা করব, অনেক মজা হবে। আপনি কি হ্যাঁ, 1983 হ্যাঁ, হ্যাঁ। সিনেমাটার নাম হচ্ছে নতুন বউ। নতুন বউ, হ্যাঁ। তো আমার এই গল্পটা, আমি তো ছোট, আমার মনে নেই, আমার মায়ের কাছে শোনা। মা আমাকে নিয়ে সিনেমা দেখতে গেছে তার অন্যান্য বন্ধুদের সঙ্গে। তা আমার বয়স 3 বছর, সিনেমা হলে আমি তো সিনেমা কিছু বুঝি না, ঘুরে বেড়াচ্ছি, একে ওকে জ্বালাতন করছি। তো হঠাৎ করে আপনি বউয়ের সাজে আছেন। হ্যাঁ, নতুন বউয়ের যে বিয়ের দৃশ্যটা ছিল,
ওই সময় আমি চিৎকার করে বলছি, মা মা এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। ওরে বাবা! তো ওই মায়ের বলা গল্পটা এরকম যে তারপরে হচ্ছে যে হলে যত অডিয়েন্স ছিল তারা সিনেমা দেখা বাদ দিয়ে চিৎকার করে এই ছেলেটা কে, একটু তাকে দেখার জন্য সবাই ঘুরে পেছনে সবাই দেখে। ঘুরেছে এই হচ্ছে এবং হাসছে যে এতটুকু ছোট একটা বাচ্চা সে নায়িকা ববিতাকে বিয়ে করবে। ব্যাপারটা এরকমই ছিল এবং আমার ধারণা বাংলাদেশের সব পুরুষ আপনাকে বিয়ে করতে চাইতো ওই সময়। হ্যাঁ, আমি মোটামুটি তাই তো শুনি যে সবাই খুব আমাকে পছন্দ করে। অনেক ইয়াং ছেলেপেলে ওরা আমাকে ভালোবাসতো। তো ববিতাকে খুব ভালোবাসি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো বাসবেই আর্টিস্টদের। এবং হ্যাঁ, আপনাকে মজার কথা বলি, ওই মুভিটা দেখেছিলাম বাগেরহাটের একটা ফিল্ম থিয়েটারে। আপনার জন্ম হয়েছে বাগেরহাটে। বাগেরহাট আমার জন্ম। আপনার ওই বাগেরহাটে ছেলেবেলার হ্যাঁ, বেড়ে হ্যাঁ। ওঠার গল্পটা একটু যদি বলতেন। কথা তো আমার কিছুই মনে থাকার কথা না। বাগেরহাটে জন্ম হয়েছে। আপনার তারপরে মা ডাক্তার ছিলেন এবং আমার মা, বাবা ছিলেন হ্যাঁ, সরকারি চাকরি। ওঠার পিছনে একটা ঘটনা ছিল। মা তখন ডাক্তার ছিলেন না। তখন জেলি নামে আমাদের একটা বোন ছিল। সেটা হচ্ছে সুচন্দা আপার পরের বোনটি। এবং মা বলতেন কি যে জেলি নাকি এত সুন্দর ছিল যে আমরা এই যে তিন বোন তার এতটুকু চেহারা পাইনি, এত সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি আমার ওই জেলি বোনটা সে মারা গিয়েছিল। তারপরে আম্মা খুব কষ্ট পেয়েছিল, ডাক্তারও আসতে পারেনি। ওই বাগেরহাটের কোনো একটা জায়গায় মফস্বলে বোধহয় ছিলেন। তারপর ডাক্তার আসতে পারেননি। তখন মা একটা ডিসিশন নিলেন যে আমি জীবনে ডাক্তার হব, এখন ডাক্তার পড়ব, ডাক্তার পাশ করব, তারপরে আমি ডাক্তারি মানে রোগী দেখব। তো এইভাবে মা ডাক্তার হলেন। ডাক্তার হয়ে তার আগে কিন্তু আমি আরেকটা কথা বলবো, এই যে আমরা চলচ্চিত্রে এসছি, আমার মা কিন্তু ভীষণ সাংস্কৃতিক মনা। এবং তিনি সেই আমলে আহ, 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 ইয়েতে যশোর থেকে ট্রেনে করে কলকাতায় যেতেন এবং সেখানে গিয়ে লেডি ব্রাহ্মণ কলেজের ছাত্রী ছিলেন উনি। এবং আমরা যখন একটু ছোট তো তখন মা বলতেন, এই তোমরা বোনেরা কেউ কিন্তু মনে করবা না যে লেখাপড়াই জীবনের সব কিছু। লেখাপড়া থাকবে, কিন্তু তার মাঝে লেখাপড়ার সাথে তোমাকে কবিতা আবৃত্তি করতে হবে, নাচ করতে হবে, গান গাইতে হবে, সুন্দর গল্প করতে হবে, এই জিনিসগুলো। এবং তাই করতাম আমরা। সকালবেলায় আমাদের বাড়িতে ওস্তাদ আসতো, রবীন্দ্রসঙ্গীত মা খুব পছন্দ করতেন। তো রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে শেখাতেন। তারপরে নাচ শেখাতো। আমি আবার একটু ফাঁকিবাজ ছিলাম, আমি বেশ ফাঁকি মারতাম। মানে ফাঁকি পারতেন কি নাচ শিখতে নাকি না, লেখাপড়া? নাচ মা যেটা বলতো ভাবতাম এইগুলো দিয়ে কী হবে, আমরা এখন খেলাধুলো করব, বান্ধবীদেরকে নিয়ে ঘুরবো বেড়াবো, নাচ করতে হবে, গান গাইতে হবে, এগুলোর কি দরকার, এরকম একটা জিনিস করতাম, ভাবতাম আর কি এই। কিন্তু তারপরে মা খুব ইয়ে করলেন যে না, তোমাদেরকে এগুলো শিখতে হবে। তো সেইভাবে কিন্তু আপনি বলতে পারেন যে আমরা সেইভাবে কিন্তু বড় হয়েছি। আমাদের মনের মধ্যে একটা ইয়ে যে যাই করি আর না করি না কেন, কিন্তু মায়ের কথা এটা রাখতে হবে। তো কিন্তু আমি যতদূর জানি আপনি তো অনেক বড় হয়ে যাওয়ার আগে অনেক বড় স্টার, সুপারস্টার হয়ে গিয়েছিলেন। আপনি মনে হয় 15 বা 16 বছর বয়স আপনি প্রথম সিনেমার নায়িকা হয়ে গিয়েছিলেন। না, প্রথম সিনেমাতে আমি তখন প্রথম তো শিশু শিল্পী ছিলেন দুটো সিনেমা। শিশু শিল্পী। তখন ওই ঢাকায় যখন এসছি, আমার বড় বোন তখন অলরেডি ফিল্মে এসছে, এবং জহির জহির রায়হান রায়হান সাহেবের সাথে বিয়ে হয়েছে। এবং তখন ওনারা জহির ভাই একটা সিনেমা বানাবেন, যে সিনেমা তে আমাকে চাইছেন যে আমি যেন অভিনয় করি। তো আমি আবার না সিনেমা টিনেমা আমার বলি আমার এসব ভালো লাগে না, সিনেমা আমি করব না। কারণ আমি শুটিংয়ে একদিন গিয়েছিলাম সুচন্দা আপার সাথে, গিয়ে ওই সেই কক্সবাজারে গিয়ে দেখি আহ, আপাকে ডাইরেক্টর বলছে, ম্যাডাম আপনি এই বালুর মধ্যে খালি পায়ে দৌড়ান, ম্যাডাম আপনার এই করতে হবে, পাহাড়ে উঠতে হবে, আপনাকে সমুদ্রে পানিতে ঝাঁপ দিতে হবে, আপনি আত্মহত্যা করছেন। সেটা তো একবার করলে হতো না, নিশ্চয়ই অনেকবার করা হতো। অনেকবার, কারণ কি কোনো সময় ট্রলি, কোনো সময় রিফ্লেক্টর, এই ওই
এগুলো ক্যামেরা কোনো প্রবলেম দেখা দিয়েছে, তো সেই জন্য বলতো কাট কাট কাট, আবার করেন, না 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 আবার আপনাকে যেতে হবে। তো এগুলো দেখে আমি তখন বললাম যে না ভাই, আর যাই করি আমি সিনেমা কোনো দিন করবো না। তো আমার খুব ইচ্ছে ছিল, মা ডাক্তার ছিলেন, মায়ের মতো ডাক্তার হব। মা আবার কী করতেন, মাঝে মধ্যে ওই যখন আমাদের পাড়া প্রতিবেশী কেউ আসতো, মা তখন ওই ওষুধ টষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, তো আমাকে বলতো কি, এই পপি পপি, ডাক নাম পপি আমার। হ্যাঁ, তো আমি শুনছিলাম আপনি জানেন, আপনার হ্যাঁ, বোন চম্পাও আপনাকে পপি পপি বলে ডাকছিলেন। বলে হ্যাঁ। তারপরে এই বলতো, গল্পটা কিন্তু একটু বলতে হবে যে পপি কিভাবে ববিতা হলো, মাঝখানে মনে হয় ও সেটা সুবর্ণও আমি ছিল। বলছি, এটা আগে বলে নেই। তারপরে কি হলো, ওই মা বলতেন যে এই তুমি সুগার অফ মিল্ক দিয়ে বানাও তো, কয়েকটা থুজা দাও, থুজা দাও, অ্যাকোনাইট ন্যাপ দাও, এই দাও সেই দাও। তো এরকম মায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি এগুলো বানাতাম। মা কিন্তু কারো কাছ থেকে একটি পয়সাও নিতেন না, বিনা পয়সায় করতেন। তাই মজার ব্যাপার হচ্ছে, মা যখন বাইরে যেতেন, তো আমি দেখতাম কেউ হয়তো আমাদের পাশের বাড়ির কেউ এসছে, আমার একটু ঠান্ডা লেগেছে, তোমার আম্মা কই, একটু ওষুধ দিতে হবে। আমি সে, চিন্তা করবেন না, আমি সব শিখেছি মায়ের কাছ থেকে, আমি আপনাকে দিচ্ছি। তা আমি আবার ওই অ্যাকোনাইট ন্যাপ, ওইটা পুরিয়া বানিয়েটা নিয়ে, হ্যাঁ এটা খাবেন, এটা আপনি সকালে খান, দুপুরে খান, মা যা যা বলতেন আমিও তাই বলতাম। বলে টলে আবার বলতাম, এক্সকিউজ মি, আমাকে পয়সা দেন। পয়সাটা আমি চেয়ে নিতাম। তো ওই পয়সা দিয়ে, এটা মা জানতেন না, পয়সা দিয়ে আমি আবার ওই বান্ধবী টান্ধবী ওদেরকে নিয়ে আমি বলতাম, সিনেমা দেখবি, সিনেমা চল। তো তখন গুলিস্তানের পাশে নাজ সিনেমা হল ছিল। তো আমরা সব বান্ধবীরা মিলে, একটা বড় একটা পাখি আপা নামে একটা আপা, তাকে মুরব্বী হিসাবে নিয়ে আমরা সেই, আমার মনে পড়ে সেই সিনেমাটার নাম ছিল সামসন অ্যান্ড ডিলাইলা। সেই ছবিটা ইংলিশ ছবি, সেইটা দেখেছি। তো এইরকম দুষ্টুমি করতাম আমরা, আমি এরকম করেছি আর কিন্তু কি। আপনি সিনেমা করতে চাইতেন না, না, তাহলে সিনেমা করতে গেলেন চাইতাম না। কিভাবে? তারপরে কি হলো জানেন, তারপরে যেটা বলছিলাম যে জহির ভাই তার ছবিতে আমাকে নিতে চায়, আমি বললাম আমি তো করব না। তো সবাই বলল, দেখো তুমি যদি না করো তাহলে তোমার দুলাভাই খুব অসন্তুষ্ট হবে, তো তুমি এক কাজ করো, এই ছবিটা করো আর করো না। তো আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি ছবিটি করলাম, করলাম খেলার ছবি করলাম সংসার ছবিতে, আমাকে নাম দেওয়া হলো সুবর্ণা। তো আমি, ছবিটা তেমন কিছু চলেনি, ছবিটা বোধহয় বেশি ভালো ছিল না বা যাই হোক। এই তারপরে বেশ বছর দুয়েক গ্যাপ হলো, আমি তখন পড়ছি, এই জহির ভাই তখন বললেন, আরে আমি তো তোমাকে নায়িকা বানিয়ে একটা সিনেমা করতে চাই। আবার সেই আমার পুরনো কথা, না আমি করব না। আচ্ছা আচ্ছা করো, এটা করো, এটাই নায়িকা হিসেবে প্রথম, এটাই নায়িকা হিসেবে শেষ। সিনেমার নাম শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত না, তার আগে তার আরেকটা আগে ছবি, সেটা হচ্ছে সেই সময়ের পাকিস্তানি আমলের একটা উর্দু ছবি, এবং ওটার পরিচালক হবেন ক্যামেরাম্যান আফজাল চৌধুরী। তো তিনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা উর্দু ছবিটা করব। ওটার নায়িকা ছিলেন শবনম বেগম, পাকিস্তানের বিখ্যাত নায়িকা, মানে আমাদের বাংলাদেশের শবনম? বাংলাদেশের শবনম আপা। আচ্ছা আচ্ছা। তো কিন্তু উনি না শিডিউল দিতে পারে নাই। তো এর মধ্যে সব বড় বড় শিডিউলের আর্টিস্টদের শিডিউল, নাদিম, তারপরে সাবিহা, সন্তোষ, ওদের, তারপরে কি করবে এখন, ওই বললেন যে এক কাজ করো, তোমার ঘরেই তো নায়িকা আছে। তো জহির ভাই বললেন, তুমি কি পপির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি টেলিভিশনে একটি কলম নামে একটা নাটক দেখেছি, মেয়েটির ক্যামেরা ফেস ভারী সুন্দর, ওকে আমরা নায়িকা বানাবো। আচ্ছা, তারপরে আমাকে নাম দেওয়া হলো ববিতা। নামটা দিলেন আফজাল চৌধুরী সাহেবের স্ত্রী, ভাবি বললেন যে আমরা ওর নাম রাখবো ববিতা। এই সময় ইন্ডিয়াও একজন ববিতা ছিল আমার যতদূর মনে পড়ে। সেটাই বলতে চাচ্ছি। তখন সবাই বলছে ববিতার নাম কেন দেব, এটা তো ভারতে একজন ববিতা আছে। তো ওনারা বললেন যে তাতে কি আছে, ভারতে ভারতে আছে, আমরা ববিতাকে রাখবো।
ববিতার নাম দিব ওর। এই ববিতার নাম দিয়ে তারপরে আমার এই সিনেমাটা করা হলো। সে কী যে কঠিন, ওই পাকিস্তানের শুটিং, তারপরে উর্দুতে ডায়লগ, লম্বা লম্বা ডায়লগ আমাকে মুখস্থ করতে হবে। আমি আবার উর্দু ভাষা জানি না, সেগুলো ওইভাবে মুখস্থ করতে হবে। আবার আজকাল যেমন সবাই ওই ডাবিং করে, তখন ডাবিং না, তখন কি সরাসরি? তখন সরাসরি ডাইরেক্ট শট, ক্যামেরা বুমটা উপরে থাকবে, এই ডাইরেক্ট শট। ও মাই গড, কি কষ্ট করে করেছি, কিন্তু ওটা রিলিজ হতে পারলো না, কি ও একটা এই জন্য শিডিউলের আপনার প্রবলেমের প্রথম জন্য। সিনেমার নাম হিসেবে ওটা আসে। তখন নাম ওই জহির ভাই বললেন ওই ছবিটা তো শেষ হলো না, আমরা এখন শেষ পর্যন্ত নামে একটা ছবি করব। ওই ছবিতে থাকবেন রাজ্জাক আর ববিতা। আচ্ছা ঠিক আছে, ওটা করা হলো, খুব সুন্দরভাবে শুটিং হলো। জহির সাহেবের, ওনার তো গল্প কত সুন্দর, গান কত সুন্দর, কত সুন্দর মিষ্টি মিষ্টি ডায়লগ। তো আমি যখন ক্যামেরার সামনে কাজ করছি, তো কোনো মিষ্টি ডায়লগ বলতে হবে, রাজ্জাক ভাই নায়িকাকে এমব্রেস করবে, তা আমি খুব লজ্জা পাচ্ছি, আমি কিছুতেই শর্ট দিতে পারছি না। বলছে ছি ছি, এটা কেমন কথা। আমি এর আগের ছবিতে সংসারে আমি রাজ্জাক সাহেবকে বাবা বলে ডেকেছি, আর এখন উনি আমার প্রেমিক। তো এই কথা শুনে টুনে রাজ্জাক জহির ভাই খুব বকা দিলেন, এই মেয়ে দুষ্টুমি করছো, তুমি কি মনে করেছো এটা কি সত্যি সত্যি, এটা তো অভিনয়, অভিনয় করবে। তারপরে অভিনয় করলাম, ছবিটি কমপ্লিট হলো। এইবার আমি একটা দুঃখের কথা বলবো, অবশ্যই দুঃখের। সেটা হলো এই ছবিটি যখন রিলিজ হবে তখন পাকিস্তানের স্বাধীনতা দিবস, শুক্রবার, 1969, 14ই অগস্ট, এবং সারা শহর লাইট টাইট দিয়ে সাজানো হয় দিবসের দিন। তো জহির ভাই বললেন যে ঠিক আছে, আমরা তুমি আমার মা তখন হার্টের প্রবলেম ছিল, মা নিরাময় ক্লিনিক নামে একটা হসপিটালে ছিলেন। তো বললেন যে তোমরা সবাই এখানে চলে আসবে, আমরা তোমার মাকে দেখে আমরা দেখতে যাব বিভিন্ন হলের সামনে যে কেমন করেছে ববিতা, ওকে দেখতে কেমন লাগছে, সবাই ওকে গ্রহণ করেছে কি না। আচ্ছা, খুব ভালো। আর আমি তখন শেষ পর্যন্ত ছবিতে কাজ করে 12,000 টাকা পেয়েছি। 12,000 টাকা কি অনেক টাকা ছিল? 12,000 টাকা সেই সময় অনেক টাকা। 1968। 69, 69, 68, তার মানে সাইন করেছি 68-তে। আচ্ছা, তারপরে সেই গাড়ি, টয়োটা গাড়ি, সেটা কিনে ঠিক হলো যে আমি মাকে গাড়িটি দেখাবো, যে আম্মা দেখো আমার জীবনের প্রথম ইনকাম। প্রথম তারপরে ইনকাম দিয়ে গাড়ি কিনে ফেললেন? হ্যাঁ, গাড়ি কিনলাম। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার ছিল। হ্যাঁ, তারপরে আহ, সেদিন গেলাম, আমি গ্যান্ডারিয়ায় থাকি, সেই ধানমন্ডিতে নিরাময় ক্লিনিক, ওখানে গেলাম। ওখানে চম্পা, বড় আপা আসবেন, জহির ভাই আসবেন, রাজ্জাক ভাইও আসবেন, কারণ রাজ্জাক ভাইকে জহির ভাই আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই ভাবতেন। ওনাকে যেহেতু এই চলচ্চিত্র জগতে এনেছেন, তাই সেইভাবে প্রোগ্রাম তাই হলো। আমি গেলাম, গিয়ে তারপরে আমি গাড়ি থেকে কেবল এক পা নামিয়েছি, এর মধ্যে একটি ছেলে এসে বলছে, ম্যাডাম তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, রুমে আসেন। তো আমি রুমে গেলাম, গিয়ে দেখি মাকে পুরো চাদর দিয়ে ঢাকা, মানে একটু আগে মা ইন্তেকাল করেছেন। এটা যে কি কষ্ট লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো কাঁদতে পারছি না, আমি খালি কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপরে মাকে দেখাতে পারলাম না যে আপনার আমার প্রথম সিনেমাটা সিনেমাটা দেখতে কেমন পারেননি হলো, না? গাড়িটা দেখাতে পেলাম না। তো এটা একটা দুঃখ আমার মনে এখনও আমার খুব খারাপ লাগে। এই রাজ্জাক ভাইয়ের কথা বলছিলেন। রাজ্জাক ভাইয়ের সঙ্গে আপনি সম্ভবত আপনার সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা। হ্যাঁ, যত রাজ্জাক ভাইয়ের সিনেমা, সাথে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা,
এবং উনি আমাদেরকে ভীষণ, আমাকে তো খুব আদর করতেন। এবং ওনার প্রোডাকশনের যত ছবি, ম্যাক্সিমাম ছবির নায়িকা আমি। এবং ওনার ডাইরেকশনেরও অনন্ত প্রেম নামে একটি ছবি হয়েছে, বানিয়েছিলেন, সেটারও নায়িকা আমি। আপনি ওনার নায়িকা ছিলেন, সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা আপনার তার সঙ্গে। ওনার সঙ্গে আপনার আমি তো রসায়নটা কি প্রায় ছিল? 350 রসায়নটা কি ছবি ছিল? করেছি। না, রাজ্জাকের সঙ্গে যে আপনার বেশি সংখ্যক, রাজ্জাকের সাথে বেশি ছবি। ওনার সাথে রসায়নটা কি ছিল আপনার সম্পর্কের? রসায়নটা সবসময়, যেমন প্রথম সিনেমায় যে আপনি তার পিতাকন্যার ইয়ে ছিলেন, পরবর্তীতে আপনি তার নায়িকা হয়েছেন, তারপরে নিশ্চয়ই অনেক রোমান্টিক দৃশ্য আপনাদেরকে হ্যাঁ, অভিনয় রোমান্টিক করতে দৃশ্য হয়েছে। করতে হতো, সেইভাবে করতাম। এবং ছবিগুলো সুপারহিট, লাইলি মজনু করেছি, সুপারহিট ছবি। তারপরে আলোর মিছিল নামে ওখানে একটা ব্যাপার হয়েছিল। ওই ছবিতে নারায়ণ ঘোষ মিতা বললেন যেরকম, আমার ছবির এই গল্প, তুমি এই রোলটা করবে, তুমি আলো চরিত্রটা করবে। আমি বললাম যে আমাকে শোনালেন। তো আমি, খুব ভাল লাগলো। কিন্তু আমার আশেপাশে যারা আমার অন্যান্য পরিচালকরা, অন্যান্য ফ্যামিলি মেম্বার্স, আমার ওয়েল উইশার, তারা সবাই একটা কথা বললেন, দেখো তুমি রাজ্জাকের সাথে, রাজ্জাক হচ্ছে এই ছবিতে মামা আর তুমি ভাগ্নি, তাই যদি করো তাহলে তোমার জীবনে যত রোমান্টিক ছবি রাজ্জাক ভাইয়ের সাথে করবে, এটা দর্শকরা মেনে নেবে না। তো আমি ভাবলাম এত সুন্দর গল্প, কি করব, আমার কি করা উচিত। তো আমি সবার কথা শুনেও পরে আমি ডিসিশন নিলাম, না, এটা আমি করবই। এত সুন্দর গল্প, যাই হোক তাও করব। তারপরে সেই ছবিটি করলাম, ওতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, খুব সুনাম। ওই আলো চরিত্রটি লাস্টে ও মারা নাকি? যায়, মারা যায়, হ্যাঁ। মারা যায়, হ্যাঁ। তো রাজ্জাক ভাইয়ের সাথে যে একটা গান ছিল, এই এটা কি পৃথিবীর বিষ পরে খেয়ে কেউ, মারা গিয়েছিল? হ্যাঁ, বিষ খেয়ে মারা গিয়েছিল, এরকম কোনো ব্যাপার না ছিল না, কি? বিষ খেয়ে মারা যায়নি। কি জানি একটা ও মনে করতে পারছি, বাট আমি সিনেমাটা ও দেখেছিলাম। হলো, আলো চরিত্রটি হচ্ছে ওর মামাকে এক জায়গায় গান গাইছে, সেখানেও গেছে যে মামা এখানে গান গেও না, কারা যেন শুনেছি প্ল্যান করেছে তোমাকে মেরে ফেলবে। তো এটা বলার জন্যে সে গিয়েছে ওখানে। তখন সেই গুলিটি মামার গায়ে না লেগে আলোর গায়ে লাগে। আলোর গায়ে লাগলো, এবং তখন আলো মৃত্যু হলো। এই আলোর মিছিল। রাজ্জাকের সঙ্গে আপনার, রাজ্জাক নিয়ে আলাপ করছিলাম, রাজ্জাকের সঙ্গে আপনার বেশি সিনেমা, কবরীর সঙ্গে তার কম সিনেমা ছিল। তারপরে কবরী রাজ্জাক কেন একটা সেরা জুটি হিসেবে আলোচিত হয় সবসময়, বা তাদের নিয়ে সেরা সবসময় জুটি আলোচনাটা কেন হতেই ছিল? পারে, রাজ্জাক কবরী সেরা জুটি। আমি নিজেও রাজ্জাক কবরীর জুটির ছবি দেখেছি, খুব ভালো লাগতো আমার, ওনাদের দুজনকে খুব মানাতো। ওনাদের একটা প্রেমের গুঞ্জনও ছিল মনে হয়। হ্যাঁ, প্রেমের সেটা বলতে পারি না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে শুনেছি খুব ভালো বন্ধুত্ব ছিল। এবং তাদেরকে দেখলেই দর্শকরা বলতো রাজ্জাক কবরী, খুব সুন্দর লাগতো। আপনার মনে হয় জাফর ইকবালের সঙ্গে খুব ভালো হ্যাঁ, লেগেছিল, আমি পরবর্তীতে অনেক তো ভালো বেশ জুটি হয়েছে। অনেক ছবি করেছি, বাংলাদেশে সব নায়কের সাথে কাজ করেছি। তো রাজ্জাক ভাইয়ের সাথে সব ধরনের ছবি, আর সাথে ওই অ্যাকশন ছবি টবি, এই ধরনের ছবি, ওটাও খুব ভালো দর্শকরা নিতেন। আলমগীর সাহেবের সাথে ওটাও, সেগুলোও খুব ভালো ভালো ছবি। আর সবচেয়ে পছন্দ করতেন জাফর ইকবাল। দর্শকরা জাফর ইকবালের সাথে খুব পছন্দ করতেন আমাকে। আর আমাদের তখন বয়সটাও তো কম ছিল, টিনেজ বয়স ছিল, তাতে করে যত রোম্যান্টিক ছবি ছিল সেগুলো আমরা করেছি। সেই ছবিগুলো সুপার সুপার হিট হয়েছে। জাফর ইকবাল নিজে গান গাইতেন। হ্যাঁ, গান গাইতেন, এবং তাকে সবাই পছন্দ করতে, কারণ সে নিজে গিটার বাজাতেন, গান গাইতেন, এবং আর্টিস্ট খুব ভালো ছিলেন, একটা অপূর্ব আর্টিস্ট। ওনার একটা গান আছে খুব বিখ্যাত এবং হিট, সুখে থাকো সুখে আমার থাকো ও নন্দিনী। আমার নন্দিনী। অনেক লেখায় আমি পড়েছি যে এই হ্যাঁ। গানটা তিনি আপনার উদ্দেশ্যে গেয়েছেন, এরকম কিছু কি ব্যাপার ছিল? আচ্ছা, এটা যখন এই গানটা উনি গাইলেন জাফর সাহেব, তখন আমি একদিন জাফর ইকবালকে জিজ্ঞেস করলাম, জাফর সাহেব বলেন তো এই গানটি কি আপনি আমাকে নিয়ে গেয়েছেন? এটা সবাই দর্শকরা বলে, সবাই বলে। বলে ম্যাডাম এটা তা না, আলাউদ্দিন আলী মিউজিক ডিরেক্টর, উনি বলে জাফর তুমি এই সুখে থাকো ও আমার নন্দিনী গানটা তোমাকে দিয়ে আমি গাওয়াবো, তুমি গাইলে কি হবে,
ভক্তরা মনে করবে এই গানটি তুমি ববিতার জন্য গাইছো, হ্যাঁ এটা এই গানটা সুপার ডুপার হিট হয়ে যাবে। তাই কিন্তু হলো, এখনো লোকের ধারণা যে এটা ববিতাকে নিয়ে জাফর ইকবাল গেয়েছে। ধারণাটা তো আপনি ভেঙে দিলেন। না ভাঙ্গা মানে কি দেখেন, আমরা আমারও তাই ধারণা ছিল না আসলে। আমাদের দেখেন এটা লোকে অনেকে অনেক কথা বলে, কিন্তু টিনেজ বয়সে আমরা একসাথে কাজ করেছি, কাজের ফাঁকেও আমাকে গান শিখাতো এবং জাফর ইকবাল মানাতো আপনাকে গান দুজনকে শেখাতো? খুব। হ্যাঁ ইংলিশ গান শিখাতো, মনে বা আছে যে আমাকে এটা? বলতো যে গিটার এরকম এরকম বাজান। হ্যাঁ, গানটার কথা ছিল ইট ইজ দ্য ইভিনিং অফ দ্য ডে, মাই রিচেস্ট কান্ট প্লে, কি যেন এরকম সামথিং ছিল। তো এই গান টানগুলো ও শিখাতো। এবং একটা ওই সময় একটা গুঞ্জন ছিল পত্রিকার মধ্যে, বলতো যে এরকম জাফর ববিতা প্রেম এই ওই, আর পত্রিকাতে তো একটু বেশি করে লিখবেই, কারণ পত্রিকার কাটতি বাড়াবার জন্যে মুখরোচক কথাবার্তা নায়ক নায়িকাদের কে নিয়ে, রাজ্জাক কবরীকে নিয়ে একটু বেশি বেশি করে লিখতো, জাফর ববিতাকে নিয়েও লিখতো, এরকম সব লেখালেখি হতো। তো আহ, এক যখন কাজ করেছি দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে। এবং এটা সত্যি, জাফর ইকবাল কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসতো। ওই সময় জাফর ইকবাল তো তার সময় থেকে এগিয়ে থাকা একজন ফ্যাশন আইকন ছিলেন, এবং আপনিও নিজের সময় থেকে এগিয়ে থাকা অনেক আহ, মানে আমি যতদূর জানি যে আমি নিজে গ্রামে থাকতাম, কিন্তু আমরা ওই সময় ফিল্মই ছিল একমাত্র এন্টারটেনমেন্ট, ফিল্ম নিয়ে আলোচনা, এবং স্টাইল আইকন হিসেবে আপনাকে ফলো করা হতো, আপনার চুলের কাট, আপনার পোশাক, এগুলো তো ফলো করা হতো। নিশ্চয়ই আপনি সেগুলো জানেন। হ্যাঁ 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 হ্যাঁ। আহ, আপনার 275টা মুভির মধ্যে আপনার নিজের পার্সোনাল ফেভারিট কোনটা, মোস্ট ফেভারিট? জি বেশ অনেক ছবি আছে। যেমন আমি যদি বলি বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের অশনি অশ্বনী সংকেত, সংকেত, এটা তো এটা আপনার একদম এটা আমার গ্লোবাল একটা মুভি। ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাকে পরিচিতি লাভ এনে দিয়েছে। এবং এই ছবিটি নিয়ে আমি সারা বিশ্বে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরেছি, সবাই জেনেছে এই মেয়েটি সত্যজিৎ রায়ের নায়িকা। এবং আপনি এটার জন্য গোল্ডেন বেয়ার পেয়েছেন, গোল্ডেন বিয়ার আমি পাইনি, আপনার মুভিটা এটা হচ্ছে পেয়েছেন। মুভিটা পেয়েছে। এই তো তারপরে আরও ভালো ছবি যদি আপনি বলেন, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, তারপরে সুন্দরী, কসাই, লাঠিয়াল, আলোর মিছিল, এইসব, বাদী থেকে বেগম, এইসব বাদী থেকে ছবি বেগম তো পুরস্কার জয়ী মুভি, পুরস্কার উনিশশো পেয়েছে। ছিয়াত্তর 1976, 77, 78, আপনি তিনবার হ্যাঁ তিনবার হ্যাটট্রিক করেছিলাম। হ্যাঁ 76 জাতীয় পুরস্কার সম্ভবত ও বছরই লঞ্চ হয়, ওর আগে বাংলাদেশের জাতীয় না না চলচ্চিত্র না পুরস্কার না, ছিল না। তখন প্রথম ওনার হাতে জিয়াউর রহমান, শ্রদ্ধেয় জিয়াউর রহমানের হাতে পুরস্কারটি পাই। আর এবছর আর আপনি তার এই জন্য ছেলের হাত আমার থেকে এত খুশি লেগেছে যে এইবার তারেক রহমানের হাতে আমি 21শে পদক পেলেন। 21শে পদকটা পেলাম। তাই আমি বলেই ফেলেছি ওনাকে যে আমি কিন্তু আপনার বাবার হাতে পুরস্কার পেয়েছি, আর আজ আমি আপনার হাতে। 76-এর ওটা কি আপনার প্রথম পুরস্কার ছিল? হ্যাঁ 76টাই, বাদী থেকে বেগম জাতীয় নাকি চলচ্চিত্র আলোর মিছিল, পুরস্কার, ওর আগে আরো জাতীয় পুরস্কার চলচ্চিত্র। পাননি? হ্যাঁ ওর আগে আরো তো না, পুরস্কার আরও আগে পাইনি, এইটা দিয়েই আমার শুরু। এছাড়া আমি হয়তো ওই বাচ্চা শ্বাস পুরস্কার, এইটা ওইটা, ভারত থেকে পুরস্কার পেয়েছি, ইন্টারন্যাশনালি পেয়েছি, অসংখ্য পুরস্কার পেয়েছি। আচ্ছা, অশনি সংকেতের গল্পটা একটু বলেন, সত্যজিৎ আপনাকে কিভাবে খুঁজে পেলেন? গ্যান্ডারিয়ার বাড়িতে থাকি তো, তখন সুচন্দা আপার বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে হয়ে গেছে, সুচন্দা আপা মাঝে মধ্যে গ্যান্ডারিয়াতে বেড়াতে আসেন। তো একদিন দেখি একটা চিঠি এসছে, এরকম লেখা আছে যে ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তোমাকে নিয়ে ভাবছেন, তুমি আহ, অতি দ্রুত তুমি ভারতে চলে আসো, কলকাতায় এসে ওনার সঙ্গে দেখা করো। তো আমি তখন ভাবলাম, আমি বাংলাদেশে একটি মেয়েকেও আমাকে চেনে না জানে না, আর ভারতে কত বিখ্যাত বিখ্যাত নায়িকারা আছে, যেখানে উনি জয়া ভাদুরী, শর্মিলা ঠাকুর এদেরকে নিয়েছেন, আমাকে নিতে যাবেন কোন দুঃখে। তো আমি এটা পড়ে ভাবলাম কি,
বোধহয় কোনো ভক্ত দুষ্টুমি করে আমাকে লিখেছে। তা আমি হাসতে হাসতে পড়েই গেছি চেয়ার থেকে। তারপরে আসলে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আসলে আস্তে আস্তে পড়ে গিয়েছিলেন? সত্যি সত্যি এটা হয় নাকি? এত বড় একজন বিখ্যাত লোক, আমি কেবলমাত্র দুটো ছবি করেছি, আমাকে কোত্থেকে নেবে, জানবে কি করে আমার নাম? আমি তো আর ভেতরের কথা জানি না। তারপর কি হলো? হ্যাঁ, তারপরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন এসছে যে তখন তো আর এখনকার মতো মোবাইল ছিল না, ফোনে ফোন করে বলেছে যে আপনারা কি এটা সিরিয়াসলি নেননি, সত্যজিৎ বাবু কিন্তু আপনার ববিতাকে সিনেমায় নিতে আগ্রহী, আপনি অতি দ্রুত যোগাযোগ করুন। এই তখন সুচন্দা আপা বললেন যে না রে, যেতেই হবে, কি হয় না হয়। যাক, আমরা গেলাম ওখানে সত্যজিৎ বাবুর সাথে দেখা করার জন্যে, ওনার বাড়িতে যাওয়ার কথা সন্ধ্যায়। আমি তো যাওয়ার আগে ভাবলাম এত বড় পরিচালক দেখবেন, আমার মেকআপ বক্সে যত মেকআপ ছিল খুব সুন্দর করে সেজে গুজে এই ওই টিপ লিপস্টিক ফুল চুড়ি সব পরে টরে গিয়েছি। গিয়ে তারপরে ও দরজা কলিং বেল দিয়েছি, তাকিয়ে দেখি ও মাই গড, কি লম্বা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। উনি দেখে বললেন এসো এসো এসো, ঘরে ঢুকিয়ে বললেন বসো। আমার দিকে তাকিয়ে বললেন সে কি, তুমি এত মেকআপ করে এসছো কেন? তোমাকে তো আমি খালি চোখে দেখতে চেয়েছি। তো এই কথা শুনে আমি আরও লজ্জা একদম এরকম করে বসে গেলাম। আমাকে লজ্জায় এত জড়সড় যাকে লজ্জা, বলে। ভয় পেয়ে গেছি। এরকম একজন বিখ্যাত লোক, ভয় পাওয়াটাই কথা। তারপরে উনি বললেন আমার বোনকে, সুচন্দা বলো তো, তোমার বোন কি খুব লাজুক? ও কি ক্যামেরার সামনে অভিনয় টভিনয় করতে পারবে? হ্যাঁ দাদা, ও কিন্তু দু একটা ছবি করেছে, বাংলাদেশের দর্শক ওকে খুব নিয়েছে। বলে আচ্ছা তাই নাকি, দেখা যাক। তারপরে উনি আমাকে কয়েকটা স্ক্রিপ্ট দিলেন, একটা সিরিয়াস, একটা কমেডি, একটা রোম্যান্টিক, এরকম 3 ধরনের দিয়ে বললে তুমি এগুলো মুখস্থ করে কালকে ইন্দ্রপুরী স্টুডিওতে চলে আসবে। ওখানে আমি তোমার ক্যামেরাতে দেখব তোমাকে দেখতে কেমন দেখা যায়, তোমার ডায়লগ বলতে কেমন, তুমি ভয়েস ডায়লগ, তোমার কণ্ঠস্বর কেমন। এই কলকাতায় ছিল আপনার দেখা করতে? কলকাতায়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কলকাতায়। তারপরে গেলাম। তো পরের দিন যখন গেছি, তো তখন আমি আমাকে মেকআপ ম্যান একটা সিঁথিতে সিঁদুর দিয়ে দিলেন, একটি আট পরে শাড়ি পরে ঘোমটা। তারপরে যখন মানে সেটে অশনির সংকেতে ঢুকেছি সেই অনঙ্গ বউ চরিত্রটার মতন করে আপনাকে ওরকম সাজাচ্ছিলেন। করে সাজালো। তারপরে আমি যখন গেলাম বললেন বাহ, তোমাকে তো আজকেই সুন্দর লাগছে, তুমি গতকাল এরম সেজে গুজে আসছিলে কেন? তারপরে যখন ক্যামেরায় উনি লুক থ্রু করছে, আমাকে দেখছেন, আমি খুব চেষ্টা করছি আমার ডায়লগগুলো। বললেন তুমি যে ডায়লগগুলো দিয়েছি তোমাকে, ওগুলো তুমি আমি অ্যাকশন বললেই তুমি ওগুলো বলতে থাকবে। তো আমিও বলছি, আমি খুব চেষ্টা করছি, আমি আমার অভিব্যক্তি কেমন হবে, কেমন করে তাকাবো, কেমন করে কথা বলবো, এগুলো করছি। তখন উনি দেখে ভাবলেন বাহ, মেয়েটার ক্যামেরা ফেসটা ভারী সুন্দর, আর সেই আড়ষ্টতা নাই, ও এত সিরিয়াস টাইপের একটা মেয়ে, খুব সুন্দর কাজ করছে তো দেখা যাচ্ছে ওকে। তখন তুমি দেখতে 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 বললেন ইউরেকা, আমি পেয়ে গেছি, আমি অনঙ্গ বউকে আমি পেয়ে গেছি, অনঙ্গ বউ। আমি আবার চিমটি কাটছি, এটা কি সত্যি না স্বপ্ন? হ্যাঁ, খুব ভয় পেয়েছিলাম তো, কারণ ভাবলাম আমি বাংলাদেশ থেকে এসেছি, যদি ওনার ছবিতে সিলেক্ট না হই তো জার্নালিস্টরা আমাকে নিয়ে খুব আলতু ফালতু কথা বলবে, হ্যাঁ খুব গিয়েছিল তো, সিলেক্ট হয়নি, নেয়নি উনি, বাদ পড়েছে, এইসব কথা বলবে। তারপরে উনি করে আমাকে ওনার প্রডিউসারকে বললেন যে সাইন করো, আর আমাকে বললেন তোমার শিডিউল হবে এরকম এরকম, এই সময় তুমি আসবে, আমরা শান্তিনিকেতনে শুটিং করব, আর এই সমস্ত, আর ভালো এর মধ্যে বললেন তুমি এগুলো সব মুখস্থ করে ফেলবে। তো উনি আমাকে খুব চিঠি লিখতেন, আমিও চিঠি লিখতাম,
তারপরে বলতেন, আমি আবার একটা সময় বললাম, দাদা আমাকে বাংলাদেশের ডিরেক্টররা বলেছে আমি নাকি খুব শুকনা পাতলা, তো মোটা হওয়ার জন্যে আমি না পান্তা ভাত খাচ্ছি। তো এইটা শুনে, পান্তা খেলে কি মোটা হওয়া যায়? হ্যাঁ হওয়া যায়, সেই সময় তো তাই সবাই বলতো। তারপরে উনি বললেন যে না না না, খবরদার এই কাজটি করো না, তুমি যা আছো খুব সুন্দর আছো, তুমি কিছুতেই পান্তা ভাত খাবে না, মোটা হবে না। এইভাবে ছবিটি শেষ করলাম। শেষ করে তারপরে যখন ছবিটি আগে কলকাতায় রিলিজ হয়নি, এটা বার্লিনে উৎসবে যাবে এবং ওখানেই আমি প্রথম ছবিটি দেখতে পাবো। এই সিনেমায় নিয়ে বার্লিনে যাওয়া নিয়ে আমি যদ্দূর মনে পড়ে আপনার একটা গল্প আছে। হ্যাঁ সম্ভবত একটা পাসপোর্ট ইস্যু তৈরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা একটু বলবেন বলি, এই গল্পটা? এটা আমি বলছি। ওটা হচ্ছে, আমি বললাম যে দাদা কি বলেন, আপনার সাথে তাও আবার এরকম একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাব, এটা কি হয়, আমি না গিয়ে পারি? তারপর বললেন ঠিক আছে এই সময় চলে এসো, তুমি পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আমরা সব রওনা দেব। তো আমরা রওনা দিয়েছি, আমি মানিকদা 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 বলেই ডাকি, সত্যজিৎ রায়কে মানিক সত্যজিৎ বলে রায় ডাকে মানিকদা, অনেকে। হ্যাঁ মানিকদা, বৌদি ছিলেন, সন্ধ্যা রায় ছিলেন, সৌমিত্রবাবু ছিলেন, এই সমুদ্র ছিলেন আপনার নায়ক ওই আমার সিনেমার, নায়ক অসীমের সাথে। গঙ্গাচরণ। হ্যাঁ, তো আমরা সব গেছি, গিয়ে ফ্রাঙ্কফুর্টে আমাদের পাসপোর্টের ব্যাপারগুলো হবে, ইমিগ্রেশন, কতদিন ভিসা, এই ওই সেই। 1973। হ্যাঁ 73। তো তখন ইমিগ্রেশন অফিসার বলল, সব সিল দেওয়া হলো, সব ঠিক হলো। আমার পাসপোর্টের সময় বলল আই এম সরি, তুমি ইউ আর নট অ্যালাউড ইন জার্মানি। আমি বললাম ওয়াই, কেন, আমার কি দোষ, আমি কি অন্যায় করেছি? তো বললেন যে দেখো, অ্যাজ বিকজ ইউ আর হোল্ডিং বাংলাদেশি পাসপোর্ট। তখন বাংলাদেশে জার্মান তখন স্বীকৃতি দেয়নি, বাংলাদেশকে রেকগনাইজ করেনি তখন রিকগনাইজ করে নেই বলেই আমরা তোমাকে দিতে পারছি না। আমার তো চোখ দিয়ে ছলছল করে পানি, আমি এত দূর এসে ফেরত চলে যাব বাংলাদেশে, আমি যেতে পারবো না, খুব কষ্ট পেয়েছিলাম। দাদা বললেন থাক থাক, চুপ কর চুপ কর, দেখি কি করা যায়। এই তখন উনি ফেস্টিভ্যাল কমিটির লোকজন ওনাদেরকে জার্মান ভাষায়, ওনার ভাষায়, ইংলিশে সব বোঝালেন। এই মেয়েটি আমার ছবির নায়িকা, একটা শিল্পীর দেশ কাল পাত্র বলে কোনো ব্যাপার না, তো তাকে তোমাদের ভিসা দিতেই হবে, অ্যালাউ করতেই হবে। এই অনেক কথাবার্তার পরে আমাকে দেওয়া হলো পাসপোর্টে। তারপরে আমরা ঢুকলাম, গেলাম ফ্রাঙ্কফুর্ট থেকে, তখনকার ওয়েস্ট বার্লিনে গেলাম। ওয়েস্ট জার্মানির ছিল। ওয়েস্ট জার্মানি, হ্যাঁ, বার্লিন তো দুটো দুটো ভাগ হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, তারপরে সেখানে গেলাম, আমাকে আর সন্ধ্যার দিকে রাখা হলো আমজু নামে একটা হোটেল, আর সবাই ওনাদেরকে অন্যান্য হোটেলে সবাই থাকলেন। এই একটি দিন দেখি দরজায় নক, এরকম কে যেন একটা লোক এই বড় শ্যাম্পেনের বোতল নিয়ে এসছে। কী ব্যাপার, কংগ্রাচুলেশন, ইয়োর মুভি গট গোল্ডেন বিয়ার। এটা শুনেই তো আমরা অবাক। এবং তখন আমি আর সন্ধ্যাদি বললাম নো 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 সরি, উই ডোন্ট ড্রিঙ্ক, প্লিজ টেক ইট ব্যাক, টেক ইট ব্যাক। আবার ভাবলাম এটা যদি না রাখি এটা একটা অভদ্রতা, খাই না খাই এটা রেখে দিতে হবে। কট খুলে নিশ্চয়ই এরকম করে হ্যাঁ, শ্যাম্পেন আউট করে দেওয়া যাবে। তারপরে ওইটা রাখলাম এবং আমরা ডিসিশন নিলাম যে এটা আমরা ইয়েকে দিব, সৌমিত্রদা খুব খায় এসব, সৌমিত্রদাকে দেওয়া হবে। তাই করলাম। এবং যেদিন ছবিটি ওখানে দেখানো হলো, আমরা মঞ্চে গেলাম, দেখলো সবাই, সবাই দেখে দেখে অবাক। মঞ্চে তো আমার সাজগোজ আলাদা, আর অনঙ্গবর সাজগোজ আলাদা। তো দর্শকরা দেখে, যারা ছিলেন অডিয়েন্স, দেখে বললেন যে আল্লাহ, এই মেয়ে, এ ক্যামেরায় এত সুন্দর, সামনাসামনি অন্যরকম পোশাক আশাক। তো একটা মজার ব্যাপার, যত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, যত ডাইরেক্টর, আর্টিস্ট, সবার সাথে পরিচিত হলাম। এই আমার যাত্রা শুরু হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ববিতা, এবং ববিতাকে নিয়ে
বিভিন্ন ফেস্টিভ্যালে দাওয়াত দিচ্ছে, পার্টিসিপেট করছি। আমি বহু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি, তাশক্যান্দ, মস্কো, এবং বেশিরভাগ এটা হয়েছে যে সত্যজিতের নায়িকা, সেই হিসেবেই শুরুটাই ওরকম হয়েছে। কার্লোভা ভ্যারিতে গেছি, বার্লিনে গেলামই, তারপরে সুইডেন, আরও কোন অনেক ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আপনার গেছি। সাথে আমার 13 বছর আগে আপনার একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম, একই বিষয়ে কথা হচ্ছিল। আমার যতদূর মনে পড়ে আপনি আমাকে বলেছিলেন জার্মানিতে এই অশনি সংকেতের কোনো একজন চরিত্রের নামে একটা সড়কের নামকরণ করা হয়েছিল। এটা কিন্তু আমি অতটা বলতে পারবো না, তবে আমিও কিন্তু শুনেছি। এবং আমি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস বার্লিনে না হতে পারলেও ওখানে কিন্তু নমিনেশন হয়েছিল। হ্যাঁ, তাতে করে তো একটা সাংঘাতিক, নমিনেটেড হওয়াও তো একটা বিরাট ব্যাপার। তো এটা সত্যি। আহ, আপনি আপনার ফেভারিট মুভিগুলোর মধ্যে বেশ কয়েকটা নাম বলছিলেন। একটা বলছিলেন গোলাপি এখন, গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ট্রেনের কথা বলছিলেন। নয়নমণি। গোলাপি এখন ট্রেনের একটা ডায়লগ, বাংলাদেশে কোনো কেলাস নাই গো, আমরা হগলেই এক কেলাসের মানুষ, ট্রেনে উঠে। এটা গোলাপি এখন ট্রেনে যে ছবিটি, এটা আমার খুব প্রিয় একটি ছবি। ওই ছবিতে অনেক কষ্ট করেছি, সেই শীতকালে মানিকগঞ্জ, ঝিটকা, নবগ্রাম, ওইখানে গিয়ে গিয়ে নদীর পাড়ে সেই গান গাইতাম। সেই দেখানো হয়েছে যে আমরা ট্রেনে ট্রেনে করে 3 মহিলা আমরা যাচ্ছি, সেই বিড়ি ফুঁকতে ফুঁকতে যাচ্ছি। বিড়ি খেতে পারতাম না, কিন্তু তাও ওটা শিখেছি, বিড়ি খাওয়া। তারপরে আমরা যখন ট্রেনে উঠেছি, তো আমরা ফার্স্ট ক্লাসে বুচকা বুচকি জিনিসপত্র নিয়ে বসে আছি। তো তখন টিকিট কালেকশনে এসছে, টিকিট, এই তোমাদের টিকিট দাও, টিকিট দাও। তখন আমি বলছি, টিকিট? কি এর টিকিট? আমগোর কোনো টিকিট লাগবো না। বলছে, না, এটা ফার্স্ট ক্লাস। ক্লাস? ক্লাস আবার কি? আমরা সকলেই এই ক্লাসের মানুষ, বাংলাদেশে কোনো ক্লাস নাই গো, কোনো ক্লাস নেই। এটা কিন্তু খুব সুন্দর, ভালো একটা ডায়লগ। খুব ফেস্টিভ্যালে মৃণাল সেন দেখে বলল, তোরা তো খুব সুন্দর ছবি বানিয়েছিস, এত সুন্দর ডায়লগগুলো, এত ভালো। এবং এই ছবি আহ, যখন রিলিজ হলো, সিনেমা হল থেকে নামতেই চাইতো না, কত চলতো এই ছবিগুলো। তারপর এটার সিকুয়েল 1994 সালে আমজাদ হোসেন সিকুয়েল করলেন গোলাপি এখন ঢাকায়। ওটা কিন্তু আমার কাছে, সত্যি কথা বলতে, আমার কাছে ভাল লাগে নাই। গোলাপি এখন ট্রেনের মতো গোলাপি এখন ঢাকাটা উনি বানাতে পারেননি। আর তারপরে গোলাপি এখন বিলাতে 2010, বিলাতে, সেটা সেটা নিয়ে কি আপনার সাথে কোনো কথা হয়েছিল? ওই সিনেমাটা আপনি করেননি না? ওইটা আমি, আমার একটু শিডিউলেরও প্রবলেম ছিল, আর ওইটা বোধহয় অন্য আর্টিস্টকে নিয়ে করা অন্য হয়েছে। আর্টিস্টরা, ওটা কিন্তু ছবিটা ভারতের মিঠুনকে নিয়েছিল, ওটা তেমন কিছু একটা হতে পারেনি। তবে আমজাদ ভাইয়ের কসাই, নয়নমণি, তারপরে জন্ম থেকে জ্বলছি, বড় বাড়ির মেয়ে, এইসব ছবিগুলো অপূর্ব হয়েছে। আপনি তো যেটা বলছিলাম যে সব রকম ক্যারেক্টার করেছেন আপনি, অনঙ্গ বউ, মানে একদম না খেয়ে থাকা, একদম সবচেয়ে দরিদ্র, একদম হ্যাঁ। একটা পরিবারের মেয়ে। গোলাপি এখন ট্রেনে, আমি যে ডায়লগটা বলছিলাম, আপনি একটা বিড়ি খেতে খেতে ওই ডায়লগটা দিয়েছিলেন ট্রেনে উঠে। তারপর আপনার নিজে গাড়ি চালিয়ে বেড়ানো শহরে ম্যাম, ওই যে মডার্ন ছবি টবিগুলো, স্কার্ট পরা, সেগুলোও হ্যাঁ। করেছি, সব ধরনের। মিস লঙ্কা, মানে আপনার আপনার যে নাম ভূমিকায় যেসব করেছেন বা এই ধরনের ইয়ে, মানে এরকম ভার্সেটাইল ক্যারেক্টার। একটা আর্টিস্ট যদি একটি জায়গায় থমকে যায়, শুধু আমাকে গ্রামের ছবি মানাবে তা তো নয়, আমাকে শহরের ছবিও করতে হবে, স্মার্ট। এবং আমি কিন্তু স্পিড বোট চালিয়েছি, ঘোড়া চালানো শিখতে হয়েছে। লাইলি মজনু ছবিটি যখন হয়, তখন এমনি মিজান সাহেব বললেন যে, তুমি তো লাইলি, তুমি যদি ঘোড়া না চালাতে পারো, তাহলে তুমি মজনুর সঙ্গে কি করে তুমি দেখা করবে, তোমাকে চালানো শিখতে হবে। আমি বলছি, কাকা আমি তো পারি না এটা, আমি ঘোড়া পাঠিয়ে দিচ্ছি, তুমি ঘোড়া চালানো শিখবে। তো এই গুলশানে যখন আমি ছিলাম, উনি তখন ছবিটি পাঠাতেন, ঘোড়া পাঠাতেন, এবং সেই ঘোড়া আমি এই গুলশানের
রাস্তাঘাটে চালিয়ে টালিয়ে তারপরে চালিয়েছি। তো এইগুলো কিন্তু করেছি, এগুলো। প্রায় 47 বছর ধরে আপনি টানা সিনেমা করেছেন। সবশেষ আমি যদি মনে করতে পারি 2015 সালে একটা গেস্ট অ্যাক্টর ছিলেন কোনো একটা মুভিতে। কোনটা? শেষ সিনেমায় আপনি অভিনয় করেছেন, তারপর আপনি আর অভিনয় একেবারেই করেননি। আপনি আপনি কি করেন? আমি আর করিনি কেন? দেখুন, এখন যে ধরনের ছবি হয় সেগুলো আমি করতে চাই না। আমি, সবাই জানে যে আমি যখন করব তখন সেই গল্প ভালো হতে হবে, ডাইরেক্টর সেমন হতে হবে, এবং আমি সেই ছবিগুলোই মাত্র করব। আর এখন তো একটু অন্যরকম হয়ে গেছে, তো এখনও মাঝে মধ্যে ছবির জন্য আসে। এখনো তো আসে? আসে, তো আমি তখন বলি যে ভাই, আমার কি কোনো চ্যালেঞ্জিং কিছু আছে? যেমন আমাদেরকে বেস করে কোনো গল্প আছে কি না। এখন নাম কেউ আসতে শুধু ববিতা এই ছবিতে অভিনয় আছেন, সেটা করে তো আমার কোনো লাভ নেই। আমি কেন করব? বরং আমি জীবনে যা অর্জন করেছি সেটাই থাকুক, এটাই আমার ইচ্ছে ছিল, তাই করা হয় না। তবে যদি কেউ মনে করে যে খুব সুন্দর গল্প নিয়ে ওনার কাছে যাব, তাহলে আমি অবশ্যই করব। বায়োপিকের অফার নিয়ে এসেছে কখনো কেউ? আহ, না, আমি এগুলো রাজি হইনি। রাজি হন? হ্যাঁ, আপনি তাহলে মানে আপনার আমি যেহেতু আপনার চলচ্চিত্র ছাড়া টেলিভিশনের কোনো নাটক, হ্যাঁ, কখনো টেলিফিল্ম দেখা যায় না এটা। এসব আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। আপনি একসময় ব্যস্ত শিল্পী ছিলেন, ধরেন 10 বছর ধরে আপনি কোনো কাজই করেন না, হ্যাঁ, হ্যাঁ, মানে যেটা আপনার মেইন প্রফেশন। তাহলে মানে আপনার কি এখন এই বাগান, পাখি, ছেলে এগুলো নিয়ে কাটে নাকি আরো হ্যাঁ, কিছু আছে? এগুলো এখন আমি আমার বেশিরভাগ সময় বছরের 6 মাস ছেলের কাছে গিয়ে থাকি, ওর সাথে সময় কাটাই। আর বাকি এখানে 6 মাস? এসে বাকি সময় এখানে আসি, এসে আমি খুব ওই গাছপালা, পাখি, ফুল এইসব নিয়ে আমার, দেখেন আমার বাঁশঝাড় আছে। হ্যাঁ, এবং আমাদের হ্যাঁ, এইগুলো পেছনে আমার খুব, কিচিরমিচির কিন্তু চলছে। আমার, হ্যাঁ, এইসব নিয়ে আমি সময় কাটাই। আর আর একটা মজা করি যেটা, সেটা হচ্ছে আমি ওই আমার ছাদে মাটির চুলা আছে, আমি মাটির হাঁড়িতে আমরা রান্না করি। আমার বড় বোন চম্পা, আমার সব ভাই বোন সবাই আসে, আমরা একসাথে বসে রান্না করি, ওখানেই বসে খাই, এই করি। আর তারপরে সময় পেলে ভাই বোনদেরকে নিয়ে আজকে কক্সবাজার, কালকে হয়তো সুন্দরবন, এখানে ওখানে, খুব ভাল লাগে আমার এগুলো। কারণ ওই সিনেমার জগতে কাজ করতে করতে এতটি বছর মনে হয় যেন আমি বাইরের অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু দেখতে পারিনি। পিকনিকে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া হলে, তো এই জিনিসগুলো মিস করি খুব। তো এগুলো মোটামুটি এগুলো করে থাকি। আপনার দুই বোনও তো, চম্পা এবং সুচন্দা, আপনার মতো সুপারস্টার, মানে আহ, তাদের সাথে আপনার যখন দেখা সাক্ষাৎ হয় এখন, নিশ্চয়ই আপনার ফিল্ম এবং ফিল্মের বাইরের ছোটবেলার এগুলো নিশ্চয়ই আলো গল্প আমাদের করেন অনেক। কি হয়, আমার বাবা মা আমাদের ভাই বোনদেরকে একটি জিনিস শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে দেখো, আমি তো আর চিরকাল আমরা বাঁচবো না, তো তোমরা ভাই বোনরা একে অপরের সহযোগিতা করবে, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে, এগুলো সব করবে তোমরা। হ্যাঁ, এগুলো তো যার জন্যে ওই আমাদের মধ্যে ভাই বোনদের মধ্যে যে মিলটা, এটা দারুণ। এটা বাইরের লোক সবাই খুব প্রশংসা করে যে আপনাদের ভাই বোনদের মধ্যে এত মিল। কারণ আমি যখন কিছু করব, আমি আমার বড় বোন সুচন্দা আপাকে বলবো, আমি বুঝি বলে ডাকি, বুঝি বুঝি, এটা পড়বো, এটা করব, এটা কি করা উচিত, উনি আমাকে গাইড করতেন। আবার ঠিক চম্পা আবার আমাকে এই যে প্রতিটি সময় এই আমি কি পোশাক পরবো, ও আবার ফ্যাশন সম্বন্ধে খুব ভালো আইডিয়া ওর। ও বেশ, এটা পরো, ওইটা পরো, ওই কানের দুল, এই শাড়ি, এই পোশাক, এইগুলো। আর আমরা চম্পা কি করে জানেন ফিল্মে এলো, সেটা ও হ্যাঁ, হচ্ছে, এই গল্পটা এই একটু আপনার গল্পটা কাছে আপনার শুনি। শুনতে হবে। সেটা হচ্ছে, আমার বাবার খুব ইচ্ছে ছিল, বাবা বলতেন সুচন্দা আপাকে যে দেখো, তোমরা দুই বোন সিনেমা করলে, কিন্তু আমি একটা ছবি দেখতে চাই যেটা তিন বোন একসাথে কাজ করেছো। তিন কন্যা। হ্যাঁ, তিন কন্যা। তখন
সুচন্দা আপা চিন্তা করে করে, উনি ওই ছবির প্রডিউসার ছিলেন, উনি সব কিভাবে চম্পাকে খুব রিকোয়েস্ট করে এই ছবিতে আনলেন এবং ছবিটি তৈরি হলো। শিবলি সাদেক ডাইরেকশন দিলেন। দেশের বাইরে নেপালেও শুটিং হলো, ঢাকায় হলো, খুব সুন্দর। আমার চরিত্রটাও খুব সুন্দর। এবং এই ছবিটি যখন রিলিজ হলো, সুপার 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 হিট হয়ে গেল। দর্শকরা 3 বোনকে একসাথে দেখতে চেয়েছে। ওইটা কি চম্পাপার প্রথম ছবি ছিল? প্রথম ছবি, চম্পার প্রথম ছবি। তারপরে তো চম্পা অনেক ছবি করলো, হ্যাঁ, সেও পরে অনেক সুপারস্টার। বিখ্যাত বিখ্যাত সব পরিচালকের ছবিতে, ভারতের বিখ্যাত ছবিতে কাজ করলো। এই এখন বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে। আপনার, আমি জানি না আপনার স্বীকৃতির প্রয়োজন আছে কিনা, মানে আপনার এত এত স্বীকৃতি সারা জীবন ধরে, কিন্তু তারপরেও একটা জাতীয় পুরস্কার 21শে পদক দিয়ে ভূষিত করা হলো। এটা কি আরেকটু আগে হলে ভালো হতো, আপনার কি মনে হয়? আপনার এই কথাটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে। যখনই দেখা হয়েছে বলেছে, আপা কংগ্রাচুলেশন। আচ্ছা আপা, আপনাকে এটা আগে কেন দেওয়া হয়নি? আপনাকে এত দেরিতে দেওয়া হলো কেন? আমি বললাম, দেখেন, এটার বিষয় আমি বলতে পারবো না, আমি জানি না। আমি পেয়েছি, তাতেই আমি খুশি। এবং শুধু আমি না, আমি বলবো আমার বড় বোন সুচন্দা আপারও পাওয়া উচিত ছিল। সে তো এত বিখ্যাত বিখ্যাত ছবিতে জীবন থেকে নেওয়া, আর আরও কী কী সুন্দর সুন্দর ছবিতে কাজ করেছে। উনি জহির ভাইয়ের লেখা ওই ছবিটি 1000 বছর ধরে ডাইরেকশন দিয়েছে এবং উনি অসংখ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে ওনার কি দেওয়া উচিত ছিল না? ছিল। এবং আমার একটা অনুরোধ থাকবে যে বেঁচে থাকতে যেন যারা যোগ্য তাদেরকে যোগ্য পুরস্কার, পদক দেওয়া হয়। এটা আমি আশা করি। অনেক ধন্যবাদ ববিতা আপা, আমাদের এই ঈদ বিশেষ আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এত ভালো লাগলো, অনেক গল্প, এত গল্প আপনাকে বলে শেষ করা যাবে না। নিশ্চয়ই আমরা আবার এরকম আবার না হয় করবেন। আপনাকে আজকে এই আয়োজনে বলে রাখি, আমার একটা স্বপ্ন আছে, যেটা এবারও হয়তো হতে পারতো। বড় আপা একটু অসুস্থ থাকার কারণে হয়নি। 3 কন্যাকে নিয়ে আমি একবার এরকম একটা আড্ডায় বসতে চাই। হ্যাঁ, হয়তো আশা করি এরকম সুযোগ পাবো। এটা দর্শকরা খুব পছন্দ করবে যে 3 বোন একদম, এটা খুব ভালো হবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কারণ আজ কিন্তু আমি যে জায়গাটায় এসছি আপনাদের কারণে, আপনাদের ভালোবাসায় আজ আমি ববিতা হয়েছি, এই সম্মান পেয়েছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। ববিতাকে নিয়ে আমাদের ঈদ বিশেষ আড্ডার, কথা চলুকের বিশেষ আড্ডা আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।